নমস্কার। পঞ্চম বেদের উপরে আমাদের আজকের নাটক আমাদের কথা। প্রযোজনা বিভাবন থিয়েটার একাডেমি। তাহলে আমাদের পূর্ববর্তী সবকিছু সমাপ্ত ঘটবে। এবার থেকে আমরা সেগুলি অনুশীলন করব। এটিও কিন্তু একটি নতুন পরীক্ষা। মনে রাখতে হবে এই পরীক্ষাতেও কোনো ভুল করা উচিত নয়। প্রণাম গুরুদেব। সর্বদা দয়ালু হও। বলো, আমার এখানে তোমাদের আগমনের উদ্দেশ্য কি? গুরুদেব, আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে অনেক প্রশ্ন উদয় হয়েছে। সেই প্রশ্নগুলোর উত্তর জানতেই আমরা সবাই আপনার কাছে এসেছি। বলো, তোমাদের মনে উদিত প্রশ্নগুলি এখানে উত্থাপিত করো। গুরুদেব, নাট্যশাস্ত্র কিভাবে তৈরি হলো, আর এর উদ্দেশ্যই বা কি? এই প্রশ্নটি খুবই সুন্দর, কিন্তু এটি শুধুমাত্র একটি প্রশ্ন নয়, এটি সমাজের সঙ্গেও যুক্ত। ত্রাতা যুগের পর থেকে মানুষের মধ্যে লোভের প্রকট অনেক বেড়ে যায়। মানুষ লোভ ও পাপের দিকে অনেক অগ্রসর হয়। স্বয়ং ইন্দ্রদেব গুরু ব্রহ্মার কাছে প্রশ্ন করলেন যে কি করা উচিত, এবং তিনি প্রার্থনা করলেন যে এমন একটি মাধ্যম তৈরি করতে যা দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের মধ্যে ধর্ম, শিক্ষা ইত্যাদি প্রসার ঘটাতে পারে। সেই জন্য স্বয়ং ব্রহ্মা ইন্দ্রদেবের অনুরোধ রক্ষা করে নাট্য বেদ রচনা করলেন। কিন্তু গুরুদেব, আমাদের জন্য তো বেদই যথেষ্ট ছিল। জগতের সমস্ত রহস্য তো বেদেই লুকিয়ে আছে। বেদই তো সকল জ্ঞানের ভান্ডার। তাহলে আবার এই পঞ্চম বেদের উদয় হওয়ার কারণ কি? পঞ্চম বেদ সৃষ্টি করার একটি কারণ হলো সমস্ত মানুষকে সহজে সবকিছু বোঝাবার চেষ্টা। মনে রাখতে হবে, নাটক একমাত্র উপায় যার মাধ্যমে আমরা সাধারণ মানুষকে সহজভাবে শিক্ষা ও ধর্মের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই জন্য 4টি বেদ একত্রিত করে নাট্য বেদ রচনা করা হলো। এই নাট্য বেদকে এর প্রায়োগিক দিক থেকে বলা হয় নাট্যশাস্ত্র। চারটি বেদের তত্ত্ব নিয়ে নাট্যশাস্ত্র কিভাবে রচনা হলো, আপনি একটু বিস্তারিত বলুন গুরুদেব। যেমন নাটকে গান, এই গান এসছে একটি বেদ থেকে। নাটকে অভিনয় এসছে যজুর বেদ থেকে। নাটকে যে পাঠ, সেটা এসছে ঋগ্বেদ থেকে। নাটকের যে রস, সেটাও এসছে অথর্ব বেদ থেকে। তাহলে দেখা যাচ্ছে এই 4টি বেদের সমন্বয়ে নাট্যবেদ রচনা হয়েছে। এবং আগেই বলেছি যে এর প্রায়োগিক দিক হলো নাট্যশাস্ত্র। আচ্ছা গুরুদেব, নাটক কি শুধুমাত্র দেবতাদের জন্যই তৈরি হয়েছে? না, এমনটা নয়। স্বয়ং ব্রহ্মার উপর এই একই সন্দেহ প্রকাশ করেছিল। দেবতা, মানব, মানুষ ও রাক্ষস সকলেই নাটক করতে পারে। এছাড়াও দুঃখে জর্জরিত তো ক্ষোভে ক্লান্ত মানুষও নাটক থেকে শান্তি লাভ করতে পারে। নাটক শুধুমাত্র দেবতাদের জন্য নয়, সর্বোপরি নাটক করতে পারে। অর্থ, শিল্প, লৌকিক, অলৌকিক সব এই একটা বেদের মধ্যে? সমস্ত কিছু। নাটক হলো সমস্ত শিল্প ও কলার প্রধান উৎস। নাটক হলো সমস্ত কলার সঙ্গম। বুঝলাম। যেমন বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়া প্রয়োজন, সেরকমই নাটকও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তাহলে আমাদের সমাজ কেন এটাকে গুরুত্ব সহকারে নেয় না? কেন এটাকে অপ্রত্যাশিত, অপ্রয়োজনীয় হিসাবে বিবেচনা করে? আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পই হলো আমাদের প্রকৃত ধর্ম। শিল্প নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, নীতি নিয়ে নয়। মনে রাখতে হবে, নাটক শুধুমাত্র একটি শিল্পই নয়, এটি সমাজের একটি আয়নাও। বুঝলাম। শিল্প ছাড়া সমাজ পশুর সমাজ। এই তো তোমরা সবকিছু বুঝতে পেরেছো। নাটক হলো শিল্পের একটি প্রধান এবং গুরুত্বপূর্ণ অংশ। সেজন্য এই শিল্প এবং শিল্পীকে সম্মান দেওয়ার জন্য পঞ্চম বেদ রচনা করা হলো।
তার মানে সমস্ত বেদের জ্ঞান নিয়েই তৈরি পঞ্চম বেদ। তাহলে তোমরা সবকিছু বুঝতে পেরেছো। আমাদের এই তাপসবৃন্দ, আমাদের নাট্যকর্মীরা তোমাদেরকে স্বাগত জানাতে প্রস্তুত। আমাদের নাট্যশিল্পীরা তোমাদের জন্য অপেক্ষা করছে। যাও তোমরা নাটক উপভোগ করো। নমস্কার। ভরতমুনি এই নাট্যশাস্ত্র রচনা করেছিলেন প্রায় 3000 বছর আগে। তিনি ছিলেন একজন নাট্য বিশারদ এবং সঙ্গীত বিশারদ। নাট্য জগতের জনক হিসাবে তাকে ধরা হয় বর্তমানে। তার এই নাট্যশাস্ত্র রচনার উদ্দেশ্য ছিল নাটক এবং তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। আজকে 2025-এ প্রায় 3000 বছর পর আমরা আমাদের থাকাকে বুঝতে চাইছি শিল্পের সঙ্গে, যার সূত্র হয়তো লুকিয়ে আছে আমাদের পঞ্চম বেদে। আমি বিদিশা। আমি নাটক পবিত্র। নাটক আমাদের কাছে আমাদের প্রকাশের স্থান। আমি উজ্জ্বল। আমি অভিষেক। আমি পরিমল। নাটক হলো সুন্দর পৃথিবীর একমাত্র কল্পনা। শিল্প হলো সুন্দর পৃথিবীর একমাত্র কল্পনা।